আসসালামু আলাইকুম। আজ 10 ডিসেম্বর 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মাসুদ কামালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ইলিয়াস হোসেন। আসিফ মাহমুদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। মোদির বিরুদ্ধে মমতার তোপ, যা বললেন বাংলাদেশ নিয়ে। এবার বিস্তারিত। আমেরিকার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবার সাংবাদিক মাসুদ কামালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, আওয়ামী দালাল একে আজাদের চ্যানেলের পাঠানো এক লিঙ্কে দেখলাম মাসুদ কামাল আমার পর পিনাকিদার চ্যানেলে একটু আসতে চায়, আমাদের সাথে একটু আলোচনায় বসতে চায়। হালা আমগো বলদ পাইছো? পাড়ার পর পাড়া আমরা ভিডিও আপলোড দিব, এই নোটিফিকেশন পাওয়ার পরে যে কজন মানুষ দেখার জন্য আসে, তোর ভিডিও 3 দিন যাবার পরে ওই কজন মানুষ দেখে না। তোর ভিডিও যে কটা মানুষ দেখে সেটাও আমাদের নামে কিছু বললে তারপরে দেখে, এছাড়া তোর কথা কেউ শোনে না। তোর সাথে আলোচনায় বসবো, পাগলে কামড়াইছে। ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে দর্শকদের কাছে প্রশ্নও রাখেন। তিনি লেখেন, দর্শক আপনাদের একটা কুইজ দেই, মাসুদ কামাল কোন টিভি বা পত্রিকার সাংবাদিক? এটা বলতে পারলে মাসুদ কামালের সাথে বসবো। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন কালের কণ্ঠকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরে জোড়া খুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। সোমবার 8 ডিসেম্বর কথিত গৃহকর্মী আয়েশা মা লায়লা ফিরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যা করে পালিয়ে যান। জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতে গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন নিহত লায়লা আফরোজের স্বামী স্কুল শিক্ষক আজম আজিজুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়, সোমবার সকাল 7টার দিকে তিনি উত্তরায় স্কুলে চলে যান। সেখানে থাকা অবস্থায় স্ত্রীর মোবাইলে একাধিকবার ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের রক্তে ভেজা লাশ দেখেন। ভবনের সিসিটিভি ফুটেজ অনুযায়ী আয়েশা সকাল 7:51 কাজ করার জন্য বাসায় আসেন এবং সকাল 9:35 নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যান। যাওয়ার সময় একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকা সহ মূল্যবান জিনিস নিয়ে যান। সুরতহাল প্রতিবেদন থেকে জানা যায়, লায়লা আফরোজের শরীরে প্রায় 30টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার মেয়ে নাফিসার শরীরে 4টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে লায়লা ও তার মেয়ের মরদেহের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকালে তাদের গ্রামের বাড়ি নাটোর পৌরসভার দক্ষিণ বরগাছায় নেওয়া হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে 125 আসনের দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 10 ডিসেম্বর বেলা 11টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে ঢাকা 11 আসনে এনসিপির হয়ে সংসদ সদস্য পদে লড়বেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। এই আসনটি বাড্ডা, ভাটারা, রামপুরা নিয়ে গঠিত। এই আসনের বিএনপির প্রার্থী MA কাইয়ুম। গত 3 নভেম্বর এই আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। এছাড়া ঢাকা 18 আসনে লড়বেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়া পঞ্চগড় 1 আসনে এমপি পদে লড়বেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মোহাম্মদ সার্জিস আলম। এদিকে কুমিল্লা 4 আসনে লড়বেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পাশাপাশি রংপুর 4 আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এছাড়াও ঢাকা 9 আসনে ডক্টর তাসলিম জারা ও ঢাকা 18 আসনে নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির হয়ে এমপি পদে লড়বেন। অন্যদিকে ঢাকার বাকি আসনগুলোর মধ্যে ঢাকা 1 আসনে মোহাম্মদ রাসেল আহমেদ, ঢাকা 4 আসনে ডক্টর জাহিদুল ইসলাম, ঢাকা 5 আসনে SM শাহরিয়ার, ঢাকা 7 আসনে তারেক আহমেদ আদেল, ঢাকা 12 আসনে নাহিদা সরওয়ার নিভা, ঢাকা 13 আসনে আকরাম হুসাইন, ঢাকা 15 আসনে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলমগীর ফেরদৌস, ঢাকা 16 আসনে আরিফুল ইসলাম আদিব, ঢাকা 17 আসনে ডাক্তার তাজনুভা জাবিন, ঢাকা 19 আসনে ফয়সাল মাহমুদ শান্ত ও ঢাকা 20 আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এনসিপির হয়ে এমপি পদে লড়বেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে প্রথম ধাপে 125 আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দিনাজপুর 3 আসনে দলটির জেলা আহ্বায়ক আহম শামসুল মুক্তাদির এনসিপির মনোনয়ন পেয়েছেন। একই আসনে বিএনপি খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে। খালেদা জিয়ার এই আসনটিতে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট মঈনুল আলম। যদিও এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিলেন খালেদা জিয়ার আসনে দলটি প্রার্থী দেবে না।
তবে তালিকায় নাম নেই জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আন্দোলন তোলা সেই রিকশাচালক সুজনের। রিকশাচালক সুজন মতিঝিল, শাহজাহানপুর, রমনা, ঢাকা ৮ আসন থেকে লড়তে গত ২০ নভেম্বর মনোনয়ন সংগ্রহ করেছিলেন। প্রাথমিক তালিকায় সুজনের নাম না থাকলেও এই আসনটি ফাঁকা রেখেছে এনসিপি। এনসিপির নেতারা জানান ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এরপর জোট সঙ্গীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন বন্টন করে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। চলতি মাসেই সব আসনে প্রার্থীদের নাম প্রকাশ করতে চায় দলটি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে নথিভুক্ত দমনপীড়ন ও গণহত্যার অভিযোগ থাকার পরও দলটিকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা নৈতিক ও ন্যায়সঙ্গত এমন প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ১০ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জরিপটির উদ্দেশ্য ও প্রভাব নিয়ে সমালোচনা করেন। ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাসে তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে এই ধরনের জরিপ কোনো নিরপেক্ষ গবেষণার অংশ নয়, বরং ধীরে ধীরে অপরাধমূলক ইতিহাসকে আড়াল করার একটি প্রচেষ্টা। তার ভাষায়, দলটির বিরুদ্ধে থাকা দীর্ঘ দমন পীড়নের দায় পুনর্বাসনের নয়, বরং জবাবদিহির দাবি তোলে। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বিএনপির শাসনামল নয়, বরং টানা ১৬ বছর ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগই দেশে ভয়ভিত্তিক রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিল। বিরোধী রাজনৈতিক সমাবেশে হামলা, হতাহত, সড়ক দখল ও আগ্নেয়াস্ত্রের অবাধ উপস্থিতি এসব ঘটনাই সেই সময়ের স্বাভাবিক চিত্র ছিল। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সহিংসতায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, শেখ হাসিনার সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার কৌশল হিসেবে জনগণের ভয়কে হাতিয়ার করেছিল। গত জুলাই আগস্টের আন্দোলন দমন করতে সক্ষম হলে সরকার আরও ২ দশক ক্ষমতায় থাকতে পারত, এমন বিশ্লেষকদের মতামত তিনি তুলে ধরেন। কিন্তু নতুন প্রজন্ম ভয়কে উপেক্ষা করে রাস্তায় নামায় হাসিনা সরকার শেষ পর্যন্ত বুঝতে পারে গণহত্যা দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যায় না। শফিকুল আলম প্রশ্ন তোলেন, জনপ্রিয়তা জরিপ কি ইতিহাস মুছে ফেলতে পারে? আজকে ১০% বা ২০% সমর্থন পাচ্ছে, এই গণনা কি অর্থবহ? তিনি বলেন, ফাইয়াজ সহ আন্দোলনে নিহত তরুণদের স্মৃতি যখন এখনও তাজা, তখন এই ধরনের জরিপ শহীদদের প্রতি অবমাননার শামিল। তিনি আরও মন্তব্য করেন, ভবিষ্যতে রাজনৈতিক জরিপের প্রয়োজন হতে পারে, তবে তার আগে চাই জবাবদিহি। আওয়ামী লীগকে আইনের মুখোমুখি হতে হবে, নিজেদের অতীত খোলামেলা স্বীকার করতে হবে এবং কোনো অজুহাত ছাড়াই সত্য প্রকাশ করতে হবে। জবাবদিহি ছাড়া স্বাভাবিকীকরণ হতে পারে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা গেছে, উপদেষ্টা আসিফ মাহমুদ অনেকটা জোর করেই আমাকে কুমিল্লা জেলার দায়িত্ব দিয়েছেন। ৯ ডিসেম্বর দুপুর থেকে ভিডিওটি ভাইরাল হতে থাকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর কুমিল্লা জুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। ১ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনকে বলতে শোনা যায়, আমার চাকরি জীবনের প্রায় ২০ বছরের মতো আমি কুমিল্লার বাইরে চাকরি করেছি। ২০ বছর পরে এসে কুমিল্লা জেলায় চাকরি করার সুযোগ হয়েছে। আমাদের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া একরকম জোর করে আমাকে কুমিল্লা জেলার দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব নেওয়ার পরে আমি দেখলাম যে কুমিল্লা জেলায় এলজিইডিতে অনেক কাজ, ১৫৫০-র উপর কন্ট্রাক্ট, মানে ১৫৫০ ঠিকাদার, তার মানে ১৫৫০ রাস্তা বা ব্রিজ, কিন্তু কাজ হয় না, বেশিরভাগ কাজ বন্ধ। যেগুলো হয় কোয়ালিটি খারাপ। আমি একটা কমিউনিটির সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, তথ্য নেওয়া শুরু করলাম। কাজ খারাপ হলে কি করা যায় করলাম। তিতাসের বাতাকান্দি ব্রিজ বানিয়ে ফেলেছে, কমপ্লিট ব্রিজ। আমি পরিদর্শন করতে গেলাম, গিয়ে দেখলাম যে ব্রিজের ঢালাইয়ের কাজ খারাপ হয়েছে। এই যে ব্রিজের ঢালাই কাজ হয়েছে আমি জানি না। খোঁজ নিয়ে জানা গেছে ৯ ডিসেম্বর সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের আলোচনা সভায় এই বক্তব্য দেন নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন। ওই সভায় উপস্থিত কেউ একজন তার এই বক্তব্য ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বক্তব্যের বিষয়ে জানতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার ব্যবহৃত সরকারি নম্বরে থাকা হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা পাঠালে তিনি সেখানে একটি গণমাধ্যমে পাঠানো প্রতিবাদ লিপি পাঠান, কিন্তু ভাইরাল ভিডিওর বিষয়ে ঢাকা পোস্টকে তার কোনো বক্তব্য জানাননি। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মনটাকে কাজ দিন। ধরুন আজকে আপনি সারাদিন অবসরে আছেন, কিন্তু এই অবসরটাকেও কিভাবে উদযাপন করবেন তার একটা পরিকল্পনা থাকা প্রয়োজন। কিন্তু মনকে যদি একেবারেই ফাঁকা রাখেন, কোনো কাজ না দেন, তাহলে সে কিন্তু বিভ্রান্তের পথে যাবে। কথায় আছে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সেই জন্যে অবসর সময়ে মনকে ইতিবাচক কাজ দেয়া, অর্থাৎ আপনার প্রিয় প্রিয় কাজগুলো যদি করেন তাহলে মন সোজা পথে থাকতে বাধ্য। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর।
এবার দেশের বাইরের খবর। দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে কড়া পুলিশি নিরাপত্তায় প্রায় 200 ইসরায়েলি বসতির বাসিন্দা জোরপূর্বক প্রবেশ করেছে। জেরুজালেম প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, সকালে ও বিকেলে 2 দফায় মোট 182 জন বসতির বাসিন্দা মসজিদ প্রাঙ্গণে ঢুকে কুব্বাতুস সাখরার কাছে তালমুদিক আচার পালন করে। একই দিনে 778 জন বিদেশি পর্যটকও মসজিদ এলাকায় প্রবেশ করেছেন। সরকারি তথ্য মতে শুধু নভেম্বরেই অবৈধ বসতির 4266 বাসিন্দা এবং প্রায় 15,000 বিদেশি পর্যটক আল আকসা চত্বরে গেছেন। এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, পবিত্র মসজিদ প্রাঙ্গণকে সময় ও স্থানভিত্তিকভাবে ভাগ করে নেওয়ার ইসরায়েলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টারই অংশ এসব ঘটনা। ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের দাবি, মসজিদের 144 দনুম পুরো এলাকা মুসলমানদের ইবাদতের স্থান এবং এর ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখা জরুরি। আল আকসা মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। 1967 সালে পূর্ব জেরুজালেম দখলের পর ইসরায়েল বারবার মরক্কো গেট দিয়ে অনুপ্রবেশ বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। ফিলিস্তিনিরা আল আকসাকে তাদের প্রতিরোধের প্রতীক হিসেবে দেখে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর প্রতি পরোক্ষ ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারত বাংলাদেশ সীমান্তে যা হচ্ছে তা অতিরিক্ত বাড়াবাড়ি। একই সঙ্গে তিনি ভারতীয় নাগরিকদের প্রতিবেশী বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে বলে নিন্দাও জানিয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলায় প্রশাসনিক এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ভারতের নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমি রাজ্য পুলিশকে বলবো, ভয় পাবেন না, একটু সক্রিয় হবেন, তল্লাশি অভিযানে জোর দিতে হবে। বাসিন্দাদের হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, কোচবিহার সীমান্ত জেলা, সীমান্তে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে, কোনো ধরনের বাড়াবাড়ি বরদাস্ত করা হবে না। কেউ বাংলা বললেই সে বাংলাদেশি নয়, বাংলাদেশ একটি দেশ আর পশ্চিমবঙ্গ একটি রাজ্য। উত্তরপ্রদেশে অনেকে উর্দু বলেন, পাকিস্তানেরাও উর্দু বলেন। পাকিস্তানে পাঞ্জাব আছে, ভারতে পাঞ্জাব আছে, দুই জায়গাতেই মানুষ পাঞ্জাবি বলেন। বাংলার বাসিন্দাদের হয়রানি করা হচ্ছে। রাজ্যের উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে সংসদে বন্দে মাতরম আলোচনার সময়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম বিকৃত করে বঙ্কিমদা বলায় বিজেপির তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনারা যা ভাবছেন তা করছেন। এর আগেও রাজ্যসভায় ঘোষণা দেওয়া হয়েছিল, জয় হিন্দ বন্দে মাতরম চলবে না। শুনলাম তারা নেতাজি, গান্ধীজি, রামমোহনকেও পছন্দ করেন না। দেশের ইতিহাস জানেন, বাংলার অবদান তারা জানে, অর্থাৎ বিজেপি কি জানে বাংলার অবদান? কোচবিহারের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, অন্য কোনো রাজ্যের সংস্থা সঠিক প্রক্রিয়া না মেনে পশ্চিমবঙ্গে কাউকে গ্রেপ্তার করতে পারে না। কোনো মামলায় কেউ অভিযুক্ত হলে তদন্ত হবে। আসাম থেকে কিছু লোককে নাকি বিদেশি আইনে নোটিশ পাঠানো হয়েছে। তিনি অভিযোগ করেন, পুলিশ ভ্যান টহল কমে গেছে। আগে এক এলাকায় 3-4 বার পুলিশ ভ্যান টহল দিত, এখন দেখা যায় না। এটা ঠিক নয়, রাত দিন টহল হওয়া উচিত। রাজ্যের সব দপ্তরকে ভোটার তালিকা নিবিড় সংশোধনী SIR চলাকালীন বুথ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতা করার নির্দেশ দেন। জেলা প্রশাসকের ভোটার তালিকায় যথাযথ নাম অন্তর্ভুক্তি নিশ্চিত করতেও বলেন তিনি। মমতা বলেন, অনেক নাম ঠিকমতো অন্তর্ভুক্ত করা হচ্ছে না, অনেকে বাইরে বিয়ে করছে, অভিবাসী শ্রমিকদেরও সমস্যা আছে। তিনি বাসিন্দাদের SIR শুনানিতে প্রয়োজনীয় নথি সঙ্গে রাখার পরামর্শ দেন। মমতা বলেন, রাজ্যে ইতোমধ্যে 41 জন মারা গেছেন, যাদের মধ্যে 3 জন BLO। মধ্যপ্রদেশ, গুজরাট, কেরালাতেও SIR চলাকালে মানুষ মারা গেছেন। আগে SIR শেষ হতে 2 বছর লাগতো, এখন 2 মাসে শেষ করা হচ্ছে। কিভাবে সম্ভব? বিজেপি যা ইচ্ছা তাই করছে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।